ভ্যাকসিন সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করে ইউনিসেফ। টিকাদান ব্যাহত হওয়ার কারণেই ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। 24 ঘন্টায় ঝরল আরও 6 শিশুর প্রাণ। এক বছরে ধর্ষণ বেড়েছে 27%। পল্লবীতে শিশু হত্যার দায় স্বীকার করে মূল অভিযুক্ত রানার জবানবন্দি। বনশ্রীতে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। সস্তা জনপ্রিয়তা নয়, পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। গাজীপুরে প্রধানমন্ত্রী। সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার প্রত্যাশা। 17 বছর রাজপথেই ছিল বিএনপি, ভয় দেখিয়ে লাভ নেই। 11 দলকে মির্জা ফখরুল। সংবিধানের ধোঁয়া না তুলে নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতের। এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে 27 কিলোমিটার জমি দিল পশ্চিমবঙ্গ সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের ঘোষণা। অবৈধদের নিজ দেশে ফেরতের হুঁশিয়ারি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জরুরি টিকা নিয়ে বারবার সতর্ক করা হলেও পাত্তা দেয়নি অন্তর্বর্তী সরকার। হামের ভ্যাকসিন সংকট নিয়ে 2024 থেকে 2026 সালের মধ্যে 10 বার চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি বলছেন, টিকাদান ব্যাহত হওয়ার কারণেই ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়েছে হাম। 2 দশকেরও বেশি সময় পর হামের প্রকোপে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। সরকারের মন্ত্রী এমপি থেকে বিশেষজ্ঞ দল সবার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় ভয়াবহ রূপে ফিরেছে এই ভাইরাস, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। এমনকি গাফিলতি খতিয়ে দেখার ঘোষণা এসেছে। সংকটের শুরুটা 2025 সালের সেপ্টেম্বরে। ক্রয় পদ্ধতিতে অনিয়ম আছে এমন অভিযোগ তুলে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা স্থগিত রাখে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। মজুদ শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে চিঠি দিয়েছিল ইউনিসেফ। এবার ঢাকার সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানালেন, জরুরি টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত 10 বার সতর্ক করা হয়েছিল। 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বারবার চিঠি দেওয়ার দাবিও করেন তিনি। saying, we are worried. Look at my face. I am worried you're going to face an outage. এ সময় টিকা কেনার সিদ্ধান্তহীনতার ঘটনা বিরল মন্তব্য করে রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারী রাতারাতি আসে না। I know that we sent 5 or 6 letters from 2024 to February 2026, with the last letter arriving just before the new government would come in, hoping that it would be on the desk of whoever inherited that space. এদিকে কেন প্রতি বছর 5 লাখ শিশু টিকাদান কর্মসূচি থেকে বাদ যাচ্ছে সেটি ইউনিসেফ খতিয়ে দেখবে বলেও জানানো হয়। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম ও উপসর্গে একদিনে প্রাণ গেল আরও 6 শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন 1408 জন। টিকা নেয়ার পরও ফের আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। হামের সঙ্গে নানা শারীরিক জটিলতায় দিশেহারা অভিভাবক। নতুন সংক্রমণ ঠেকাতেও জনসচেতনতায় প্রান্তিক পর্যায়ে জোরালো প্রচারণার তাগিদ চিকিৎসকের। 14 মাসের আফিফা 2 মাস আগেই দ্বিতীয় দফায় হয়েছে তালুর অস্ত্রোপচার। ঈদের পর আবারও যাওয়ার কথা অপারেশন থিয়েটারে। তবে এর মাঝেই হামের থাবা, নিতে পারেনি টিকাও। সন্তানের অসহ্য যন্ত্রণায় দিশেহারা মা। ছোট ছোট র্যাশ হয়ে হামের মতো হয়েছে, আস্তে আস্তে পুরো শরীর ছড়ে গেছে। এখনো তাকাইতেও পারে না, কোনো কথাও বলতে পারে না, বসতেও পারে না। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুও আগে পায়নি টিকা। যারা সম্প্রতি নিয়েছে তাদের কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছে। বাবুর বাপেরা বলতেছে আছে আল্লাহ রহমতে দেহ যদি সমস্যা যদি না হতে দেওয়া লাগতো না, সমস্যা যদি হতে তো দেওয়া লাগবো। কাজে কামে আসছিলাম তো এই কারণে আর আলিশ করে টিকা দেয়নি। জানতাম না যে টিকা দেয়, যদি জানতাম তাহলে বাসায় এসে টিকাটা দিতাম। হামের টিকা দেয়নি জন্য এখন এই অবস্থা। ডাক্তার বললো যদি হামের টিকা দেওয়া থাকতো তাহলে হতো না। চিকিৎসকরা বলছেন, বর্তমানে হাসপাতালে আসা বেশিরভাগ রোগীদের অবস্থাই জটিল। নতুন করে সংক্রমণ ঠেকাতে প্রান্তিক পর্যায়ে টিকা কার্যক্রম জোরালো করার তাগিদ দেন তারা। কমপ্লিকেটেড মিজেল যেগুলি বা যেগুলি নিউমোনিয়া ডেভেলপ করতেছে বা ডায়রিয়া
এনকেফালাইটিস এই রোগীগুলোর রেফার্ড কেসগুলো আমরা বেশি পাচ্ছি। সাধারণত নতুন আক্রান্তের হার আগের চেয়ে কম। গভর্নমেন্ট ছাড়াও মসজিদে, বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন সামাজিক সংগঠন এদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি টিকার ব্যাপারে। গত 2 মাসে হাম ও উপসর্গে দেশে 450-র বেশি মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 60,000। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের মূল হোতা সোহেল রানা তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাকে এবং তার স্ত্রী স্বপ্নাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশু রামিসাকে। শৈশবের দুরন্ত রামিসা এখন নীরব নিথর। সারাদিন হৈহুল্লোড় আর খেলাধুলায় বাড়ি মাতিয়ে রাখা 8 বছরের শিশু এখন শুধুই স্মৃতি। বই খাতা নিয়ে আর যাবে না প্রিয় স্কুলে, ফিরবে না মায়ের কোলে। স্কুলে পাঠাতে রামিসাকে মঙ্গলবার সকাল 10:30টার দিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে একই ভবনের উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখে কলিং বেল চাপেন তিনি, কিন্তু ভেতর থেকে সাড়া দেয়নি কেউ। পরে ভাড়াটিয়া সোহেল রানার রুমের খাটের নিচে পাওয়া যায় মস্তকবিহীন মরদেহ। বাথরুম থেকে উদ্ধার করা হয় মাথা। স্ত্রী স্বপ্নার সহায়তায় ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। স্বপ্নাকে জিজ্ঞাসাবাদে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে হত্যার আগে পাশবিকতার শিকার হয় রামিসা। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। আমরা প্রাথমিকভাবে সেটি মনে করেছি যে ধর্ষণের পরেই তার বাচ্চাটি হত্যা করা হয়েছে এবং সেটি তার আলামত সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আসামি সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়। আদালতের সামনে এক মূল আসামি যে মোহাম্মদ সোহেল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার স্ত্রী, তার সহযোগী যে এই কাজে তাকে সহযোগিতা করেছিল স্বপ্না আক্তার, তাকেও আদালতে উপস্থাপন করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। রামিসাকে নৃশংসভাবে হত্যায় ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রামিসার সহপাঠী ও এলাকাবাসী। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। 1 বছরে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে 27%। বিচার চেয়ে উল্টো অভিযুক্তের হাতেই লাঞ্ছিত হচ্ছেন ভুক্তভোগী। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অনেক সময় নষ্ট করা হচ্ছে আলামত, প্রমাণ ও সাক্ষী। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারিক দৃষ্টান্ত স্থাপন করা না গেলে কমবে না ধর্ষণ প্রবণতা। পাভেল আমিনের তোলা ছবিতে MA আজিমের রিপোর্ট। বাংলাদেশ থেকে আমি ধর্ষণের বিচার চেয়ে অন্যায় করছি, আমার জীবন শেষ। নিজের উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের প্রায় 3 বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের আশায় এক ভুক্তভোগী। নির্যাতিত নারীর দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় মামলা পর্যন্ত নেয়নি থানা পুলিশ। আপনি আমার এই মামলাটা নিচ্ছেন না। পরে আদালতে মামলা করলে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। তদন্তকারী কর্মকর্তা 20,000 টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব দেন ভুক্তভোগীকে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটের পরেও প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসানকে একদিনের জন্য যেতে হয়নি জেলে। আজকে 2টা বছর ধরে আমি একটা মামলা লড়তেছি, এই 2 বছর পরে গিয়ে আমার কতটুকু প্রমাণপত্র রয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করে উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ মাহমুদুল হাসানের। উনি যে এগুলো মিথ্যাচার করতেছে, হয়রানি করার জন্য, আমাকে হ্যারাসমেন্ট করার জন্যই করতেছে। ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করা নারীপক্ষ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আইনজীবী কামরুন নাহার। তার মতে, ধর্ষণের শিকার বেশিরভাগ নারীর জীবনের গল্পটাই একই রকম। একজন নির্যাতনের শিকার হওয়া মানে তার দোষ নয়, তাকে দোষারোপ করা নয়, তাকে আমরা আরও কি করে সমাজে একত্রীকরণ করব, একীভূত করব, সে ব্যাপারে কাজ করাটা খুব জরুরি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত বিচারের নজির তৈরি করতে না পারলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়। কোনো নারীকে ধর্ষণ করে কিছু হয়েছে এই সংখ্যা চারপাশে তাকালে অল্প কয়েকটা,
আর হয়নি এই সংখ্যা ভুরি ভুরি। আমরা যদি বিচারের উদাহরণ তৈরি করতে পারতাম তখন এই ধরনের অপরাধগুলো আসলে বন্ধ হতো। শুধু 2025 সালেই সারা দেশে ধর্ষণ মামলা হয়েছে 7068টি। খেলার মাঠ থেকে এভারেস্ট, সর্বত্রই বিজয় নিশান ওড়াচ্ছে নারীরা। তবে ধর্ষণ আর সহিংসতা নারীর জন্য প্রধান প্রতিবন্ধকতা, যা দূর করা না গেলে নারী শুধু তার অধিকার হারাবে না, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নও পিছিয়ে পড়বে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনশ্রীর একটি মাদ্রাসা থেকে 10 বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশুটির বায়ুপথে আঘাতের চিহ্ন পাওয়ার তথ্য সামনে এসেছে সুরতহাল রিপোর্টে। ঘটনা তদন্ত করছে পুলিশ ও র্যাব। ফুটফুটে শিশু কোরআনের হাফেজ আব্দুল্লাহ, যার সুমধুর কণ্ঠ মুগ্ধ করত সহপাঠী আর শিক্ষকদের, কিন্তু সেই কণ্ঠ থেমে গেছে চিরতরে। মঙ্গলবার এশা নামাজের পর রাজধানীর বনশ্রীর আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় 10 বছর বয়সী এই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ। মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, মাগরিবের নামাজের সময় শেষবারের মতো আব্দুল্লাহকে দেখা যায়। পরে রাত 8টার দিকে দীর্ঘ সময় ধরে বাথরুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় অন্য শিক্ষার্থীদের। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেলে দরজা ভেঙে তারা দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে আব্দুল্লাহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। দরজার আমরা বাড়ি দিচ্ছি, তখন কোনো সারা শব্দ পাইনি। তারপর তো দরজা ভাঙা আমরা দেখার পর সবাই চলে আসছি দৌড় দিয়া। সে কালকে ও সবার সাথে খেলাধুলা করেছে, দুষ্টাই ফাজলিম করেছে, সব ঠিকই ছিল কালকে। আমরা দেখছিলাম আসার পর আমরা খেলতে আসি, একটা বল বানায় ওরা খেলতে গেছে, ওর ভাই আরেকটা। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে আঘাতের আলামত পাওয়া গেছে, এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, এর আগেও শিহাব নামে এক শিক্ষার্থী দুইজনের সঙ্গে জোরপূর্বক অসৎ আচরণের চেষ্টা করেছিল। তখন মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে শুধু সতর্ক করে ছেড়ে দেয়। মারামারির কোনো স্পট নাই, কোনো কিছু নাই, তবে পায়ুপথে একটু তুলনামূলক একটু ফাঁকাটা একটু বড় পাইছে, তো সেই জন্য সন্দেহজনকভাবে শিহাবকেই সন্দেহ করা হচ্ছে। তবে শিহাব 1 বছর আগে এরকম গত রমজানে এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করছিল ছাত্রদের সাথে, একজন ছাত্রের সাথে। তারপরে আমরা আমাদের নিরাপত্তার সাথে আমরা গতকালকে স্যারকে জানাই দিই, ওয়ার্নিং দেওয়া হয়েছে, এই করা হয়েছে, পরে মাপ ঠাপছে, এই করেছে আর কি। পরবর্তীতে মনে করেন যে আর মাপ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আব্দুল্লাহর পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন নিহতের পরিবার। ষড়যন্ত্রমূলক বা কোনো একটা ব্যাপার আছে, যেহেতু 10 বছরের বাচ্চা এই ধরনের একটা ডিসিশন নেবে, এটা আমরা আমাদের চিন্তা ভাবনায় আসছে না। আমার সাথে কথা বললো, তো এছাড়া আমার কেন এ কাজ করলো, আপনাদের উপর নির্ভর করে ছেড়ে দিলাম, আপনারা এটা সঠিক তদন্তে আমার ছেলের বিচার করেন, আমি বিচার চাই। আব্দুল্লাহর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ ও র্যাব। রীতিমূলে ঢাকা মেডিকেলে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এবং এই ঘটনাটা কি আত্মহত্যা নাকি আসলে হত্যা সেটা নিয়ে পুলিশ কাজ করছে। ইনকোয়ারি শেষে এবং পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে আর কি। আমরা ওই বিষয়গুলি পুলিশ কাজ করছি। আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সস্তা জনপ্রিয়তার জন্য নয়, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, কৃষক ও কৃষি ফসল বাঁচাতে সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে একথা বলেন সরকার প্রধান। সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার আশা প্রকাশ করেন তারেক রহমান। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার দেশে প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে বিশেষায়িত ইনস্টিটিউট। গাজীপুরের 27 এলাকায় তাই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে পাশেই গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। সেই পানিটিকে আমরা আরো যাবতীয় পরের সুধী সমাবেশে যোগ দেন তারেক রহমান। এ সময় প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতনতার পাশাপাশি প্রকৃতিকে সমৃদ্ধশালী করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমিয়ে নদী খালের উপর গুরুত্ব বাড়ানোর পরামর্শ দেন তিনি। গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছে, আমাদের ব্যবহার করেছে, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খালখনের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, মিনিমাম 20 বছর আরো লাগবে সেই যে শূন্যস্থান পূরণ করতে। আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। এই কর্মসূচি দুর্যোগ মোকাবেলা করে কৃষক ও কৃষিকে সমৃদ্ধ করার উদ্যোগ বলে জানান তারেক রহমান। এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম। বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। বর্তমান সরকার সস্তা জনপ্রিয়তা চায় না। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাআল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করবে। নিজেদের স্বল্প সম্পদকে সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, গাজীপুর। ভারত বাংলাদেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার দীর্ঘ প্রতীক্ষার মধ্যে অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে চায় বাংলাদেশ। নীতি নির্ধারকরা বলছেন, গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের ভেতরে বিকল্প পানি ব্যবস্থাপনায়। এমন সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে ভারত নির্ভরতা কমাতে কূটনৈতিকভাবে কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। বাংলাদেশ ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা আর হতাশা। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে দেখা দেয় তীব্র সেচ সংকট। এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার। সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। আবার আলোচনায় আছে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনাও। আমাদের এই সমীক্ষা পানি সম্পদ মন্ত্রী জানান, শুষ্ক মৌসুমে কৃষিতে সেচ নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো এবং পানি সংরক্ষণে দ্রুত কাজ করছে সরকার। এছাড়া দেশজুড়ে খাল খনন ও পুনর্খনন কর্মসূচি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। একটা খাল খনন হবে, খালে পানি আসবে, ওই পানিটা খেতে যাবে, উৎপাদনটা দ্বিগুণ হবে। আমাদের স্টাডি রিপোর্ট ফিল্ডে চলমান, যেটা কারিগরি সমীক্ষা খুব বেশি দ্রুত তার সহিত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শুরু করেছি। ৩৪,৩৪৭ কোটি টাকা যেটা আমরা ইনভেস্ট করব, এটা একটা ইনভেস্ট এবং এটার রিটার্ন খুব বেশি। বিশেষজ্ঞদের মতে দেরিতে হলেও দেশের নিজস্ব পানি সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়াটা ইতিবাচক। এতে ভারতের উপর নির্ভরতা কিছুটা কমবে বলেও মত তাদের। তবে একই সঙ্গে কূটনৈতিকভাবে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং এখানে তাদের প্রতিদ্বন্দ্বিতাটাই একমাত্র অপশন নয়, দেয়ার কুড বি মোর অপশনস লেফট। I cannot close the doors of Farakka barrage during monsoon condition. Huge amount of পানি আসে, তাহলে ওই পানিটা যদি কিছু অংশ আমরা ধরে রাখতে পারি এবং আমরা ড্রাই সিজনে এটা ব্যবহার করতে পারি, তাহলে আমরা এটা তো একটা উইন সলিউশন। অভিন্ন নদীর ন্যায্য হিস্সা আদায়ের পাশাপাশি টেকসই অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় ভবিষ্যতের বড় সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পানি স্টোর করে রেখে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ অনুযায়ী আইন না করলে দেশে অঘটনের ধমক দিচ্ছে 11 দলীয় জোট। উড়ে এসে জুড়ে বসা নয়, 17 বছর আন্দোলন করা বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার অভিযোগ, জুলাই সনদ ও গণভোটকে কেন্দ্র করে কিছু ব্যক্তি, গোষ্ঠী ও দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন উন্নয়ন কাজের চেক প্রদান করতে ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকেলে জেলা পরিষদ ভবনে আয়োজিত কর্মসূচিতে যোগ দেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, কিছু সংখ্যক রাজনৈতিক দল মিলে গঠিত 11 দলীয় জোট জুলাই সনদ অনুযায়ী আইন না করলে দেশে অঘটনের ধমক দিচ্ছে। কিছু সংখ্যক রাজনৈতিক দল জোট পাকাইছে, 11 দলীয় জোট। জুলাই সনদ অনুযায়ী যদি আইন না করা হয় তাহলে নাকি ওরা দেশে আবার অঘটন ঘটায় দিবে। আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি, নির্বাচন করেছি 300টা আসনের মধ্যে 213টা আসন আমরা পাইছি, 2/3 মেজরিটি, তাই না? সুতরাং আমাদেরকে ধমক দিয়ে লাভ নাই। আমরা 17টা বছর আন্দোলন করেছি, জেলে গেছে, জুলুম কেটেছি। এর আগে দুপুরে সরকারের প্রতিশ্রুত ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর অংশ হিসেবে পরিত্যক্ত এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। এ সময় এক মতবিনিময়ে তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না এমন অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের ধোঁয়া না তুলে সরকারকে আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বললেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে বায়তুল মোকাররমের সামনে জামাতের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিমূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে বর্তমান সরকার। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদন তৈরি করে শেয়ারবাজার, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করেছে কিছু অডিট ফার্ম। এতে ঝুঁকিতে পড়েছে পুরো অর্থনৈতিক ব্যবস্থা। বুধবার রাজধানীর একটি হোটেলে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে উঠে আসে এ বিষয়। আর্থিক প্রতিবেদনে ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া থেকে প্রতিষ্ঠানগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজেএমএ সভাপতি। বায়ার ওই সমস্ত কোম্পানির সাথে ব্যবসা করতে চায় যাদের অ্যাকাউন্টিং স্বচ্ছ, আর যারা ফ্যাব্রিকেটেড অ্যাকাউন্টস তৈরি করে ব্যবসার দিকে সামনের দিকে এগোতে চায় তারাও খুব বেশি এগোতে পারবে বলে আমি মনে করি না। একই সাথে আমরা চাই পলিসি মেকাররা এমন পলিসি করবেন যেটা বাস্তবায়নযোগ্য। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, অতিরঞ্জিত তথ্য দেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা, এতে ভুগছে অর্থনীতি। ভুয়া আর্থিক প্রতিবেদন দেখে হাজার হাজার মানুষ পুঁজিবাজারে টাকা হারিয়েছে। পরে দেখা গেছে যে সেই কোম্পানিগুলোর প্রকৃত অবস্থা একেবারেই অন্যরকম। ভুয়া ভ্যালুয়েশন অথবা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক বড় বড় ঋণ দিয়েছে, পরে ঋণ খেলাপি হয়েছে, ব্যাংক পড়েছে সংকটে। ভুল তথ্য দিলে কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেছেন, জবাবদিহিমূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরি করতে কাজ করছে বর্তমান সরকার। ইকোসিস্টেমটা এটা অলমোস্ট ভেঙে গেছে, আমাদেরকে স্বীকার করতে হবে যে এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হয়েছে, নট জাস্ট ব্যাংকিং সেক্টর, সব জায়গাতে। আমরা একটা ইকোনমিক সিস্টেমের দিকে যেতে চাই বর্তমান সরকার, যেখানে টোটাল ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। দুর্বল আর্থিক প্রতিবেদন ব্যাংকিং খাত, কর ব্যবস্থাপনা ও অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলেও মত দেন বক্তারা। সরকারের একটা এত বড় কাজ। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
দুর্যোগে আরও কোণঠাসা হচ্ছে প্রান্তিক মানুষ। তাদের টিকিয়ে রাখতে সামাজিক সুরক্ষায় আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ছে 14,000 কোটি টাকা। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে মৌসুম ভিত্তিক সহায়তা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এসএম সালাউদ্দিনের ক্যামেরায় সেলিয়া সুলতানার প্রতিবেদন। হাওরের বাতাসে এখন পচে যাওয়া ধানের গন্ধ। তার মধ্য থেকে শেষ শস্য দানাটি বাঁচিয়ে কৃষক নূর হোসেনের আপ্রাণ চেষ্টা ঘরে তোলার। নূর হোসেনের ঘামের ফসল আর বৃষ্টির জল দুটোই নোনা। মাঠে ধান শুকোয় আবার জলে ভেজে, পথে ফেলে রেখে চলে যান কৃষক। পানিতে ভেসে গেছে, ব্যক্ত হয়ে গেছে ভাই, আমার জীবন শেষ। 2000 টাকা লুজমনি কাটাইছি, এই তো লইতারি না। হাওড়ের সন্ধ্যা যেন ফুরোয় না। যতদূর চোখ যায় প্রকৃতির মতো অমানিসা নিকলির মানুষকে আরও প্রান্তিকে ঠেলে দেয়। পদ্মার পাড়ের মানুষের জীবনে অমানিসার ভাঙন। উত্তর আর উপকূলের কর্মহীন কৃষক পরিবারের গন্তব্য হয় শহর। সর্বস্ব হারিয়ে যে শহরে পৌঁছে যেতে চান না রাবেয়া খাতুন। কয় মন করলেন আজকে? এটা এখন 20-40 মন। পুরোটা আজকেই শেষ করলেন? হ্যাঁ। বাংলাদেশের হাওর উপকূল এবং উত্তরাঞ্চলের মানুষ প্রতি বছরই বন্যা, খরা এবং জলোচ্ছ্বাসের শিকার হন এবং নিজেদের জীবন এবং জীবিকার সন্ধানে শহরমুখী হন। এমন পরিস্থিতিতে বাজেটে যদি এসব মানুষের জন্য অঞ্চলভিত্তিক মৌসুমি সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে এসব অঞ্চলের মানুষ অন্তত তাদের নিজেদের ভিটে বাড়িতে টিকে থাকতে পারবেন। তো এই যে একটা প্রান্তিকতা এবং এই যে তার যে বঞ্চনা, সেটার জন্য আমার মনে হয় যে বাজেটে যেটা প্রথমেই করতে হবে যে একটা মূল্যায়ন করা, যে আমাদের প্রান্তিকতা কোন জায়গায় কখন হয়, কত লোককে এটা প্রভাবিত করে। করার পরে বরাদ্দটাকেও আমরা মৌসুম ভিত্তিক করতে পারি। যে মানুষটা সত্যিকার অর্থে সমস্যায় জর্জরিত তাকে চিহ্নিতকরণ করা হচ্ছে না ভালোভাবে, আর যে কারণে আমাদের সোশ্যাল প্রোটেকশনে যে পরিমাণ বন্টন হচ্ছে তার অর্ধেক বন্টনই আমরা ভুলভাবে বন্টন করছি। চলতি অর্থবছর থেকে 14,000 কোটি টাকা বাড়িয়ে 2026-27 অর্থবছরের সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে বরাদ্দ থাকছে 35,708 কোটি টাকা। গুরুত্ব দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ। 60%, 70%-এর বেশি খরচ করতে পারি না। আপনি বড় করে যদি এটা যদি সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য বা তাদের বাড়িঘর বানানোর জন্য বা তাদের গাড়ি কেনার জন্য যদি ব্যয় করেন তাহলে তো হবে না। আপনার প্রোডাক্টিভ পারপাজে এটাকে ব্যয় করতে হবে। বিগত বছরের তুলনায় এবার বাজেটে খাতটির 18টি ক্যাটাগরিতে উপকারভোগী 1 কোটি বাড়িয়ে ধরা হয়েছে 3,63,00,000 মানুষকে। বরাদ্দ বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী, বয়স্ক ভাতা, সংখ্যায় বাড়ছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সুবিধাভোগের সংখ্যা। প্রধান কর্মসূচিতে ফ্ল্যাগশিপ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচি, দারিদ্রতার সীমায় থাকা মানুষকে কর্মসংস্থানে জড়িত রাখা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি ছাড়াও উচ্চশিক্ষায় সুযোগ সৃষ্টি, মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ মানব সম্পদ তৈরির পরিকল্পনা থাকছে মোটা দাগে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, কিশোরগঞ্জ। যে প্রক্রিয়ায় গণভোট হয়েছে তার সঙ্গে বিএনপির প্রস্তাবনার অমিল রয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর নিউ মার্কেট এলাকা পরিদর্শনে এসে কথা বলেন তিনি। এ সময় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে দাবি করা হয় জুলাই সনদের বিভিন্ন ধারা বিএনপির প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, উচ্চকক্ষ গঠন, সংরক্ষিত নারী আসন সহ কয়েকটি বিষয়ে আপত্তির কথা উল্লেখ করেন তারা। বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল জরুরি। একই সঙ্গে উচ্চকক্ষের সদস্য নির্বাচনে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের দাবিও জানানো হয়। আমাদের ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার আছে, যে জুলাই সনদ আমরা সই করেছি, সেই জুলাই সনদ আমরা বাস্তবায়ন করতে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ, আমরা সেটাই করতে চাই। কিন্তু সেই জুলাই সনদের নামে একটা গণভোট যে প্রক্রিয়ায় হয়েছে, যে আদেশে হয়েছে, যে প্রক্রিয়ায় হয়েছে, তার সাথে কিছু কিছু জায়গায় অমিল রয়েছে। রাজধানীর মিরপুরের কালশিতে বস্তি উচ্ছেদে গিয়ে তোপের মুখে পড়ে পুলিশ। বাহিনীর সদস্যদের ধাওয়া দেয় স্থানীয়রা।
পরে পূর্ণ শক্তি নিয়ে ফের অভিযান চালায় প্রশাসন। আটক করা হয় বেশ কয়েকজন বাসিন্দাকে। বুধবার দুপুরে রাজধানীর মিরপুর কালশির বাউনিয়াবাদ এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদে যায় পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় হামলা চালায় বস্তিবাসী। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় মিরপুর ইসিবি চত্বর থেকে কালশিমুখী রাস্তা এলোপাতাড়ি দৌড়াচ্ছেন পুলিশের সদস্যরা, লাঠি হাতে ধাওয়া করছেন একদল মানুষ। উচ্ছেদ অভিযানে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় পুলিশ সদস্যদের। নির্বাহী ম্যাজিস্ট্রেটও এক পর্যায়ে বাধ্য হন পিছু হটতে। এখানে স্থানীয় লোকজন যারা মনে করতেছে এই স্থাপনা ভাঙ্গার ফলে ক্ষতিগ্রস্ত, তাদের পক্ষে একটা প্রতিরোধের চেষ্টা করছে এবং একটা পর্যায়ে পুলিশকে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা ছিলেন, যারা উচ্ছেদের কার্যক্রম তাদেরকে বাধা প্রদান করছে। এর 2 ঘন্টা পরের চিত্র। অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে আবারও ঘটনাস্থলে যান গৃহায়নের কর্মকর্তারা। উচ্ছেদ অভিযান শুরুর চেষ্টা করলে আবার শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পূর্ণ শক্তি নিয়ে ফের অভিযানে নামে গৃহায়ন কর্তৃপক্ষ। বস্তিবাসীর অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই অভিযান চালায় প্রশাসন। আমার স্বামী নেই, আমরা একটা ছোট বাচ্চা আমার মারে নিয়ে থাকি। এই জায়গাটুকু আমার ঘর ভাড়া দিয়ে থাকার সামর্থ্য নাই। ভাত খেতে বসে করতে বসে কাছে থেকে বাচ্চারা দাম দুম একদিন নোটিশ দিয়ে গেছেন, এটার কোনো প্রমাণ দেন স্যার? আমাদের তো একটা নোটিশ দিবে, অন্তত মৌখিকভাবে তো বলবে যে তোমরা এখান থেকে উঠা যাও। আমরা মানুষ, দেখা যায় যে 1 সপ্তাহ পরে ঈদ, আমরা এখন কোথায় যাব? এ বিষয়ে জানতে চাইলে গৃহায়নের যুগ্ম কমিশনার সাংবাদিকদের উপর চড়াও হন। লাঠিচার্জ করা হয় গণমাধ্যম কর্মীদের উপরও। সাংবাদিকদের উপর লাঠিচার্জ করতে বলছেন স্যার? না, এটা মিথ্যা কথা স্যার, সবাই বলছে এটা মিথ্যা কথা। যারা আক্রমণ করছিল তাদের নামটা একটু বলেন। আপনি একটু নামটা বলেন। যারা সোহরাব হোসেন। সোহরাব হোসেন স্যার, আপনি তাহলে কিভাবে বলেন যে সাংবাদিক? না না না, আপনাদেরকে বলি নাই। না, এটা পারিও না, বলিও নাই। তবে বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি। আমাদের লোকজন ছত্রভঙ্গ হয় এবং আমি যেটা খবর নিয়ে জানতে পারলাম 6-7 জন আহত আছেন। তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এরপরে মধ্যাহ্নভোজ সময় চলে গেল, তাদের সাথে বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছি। তারপর যারা এখানে গৃহায়নের যারা এখানে দায়িত্বে ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। অভিযানে বস্তির বেশ কয়েকজন বাসিন্দাকে আটক করেছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায় জমে থাকা বিষাক্ত গ্যাস এবং অক্সিজেন স্বল্পতায় হতে পারে মৃত্যু। ঘটনার পর থেকে পলাতক বাড়ির মালিক। প্রিয়জনকে হারিয়ে স্বজনের কান্নায় ভারী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গলানিয়া পশ্চিম পাড়া। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে আলিমিয়ার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে পাইপ ফিটিং করতে প্রায় 10 ফুট নিচে নামেন 4 শ্রমিক। কিছুক্ষণ পার হলেও কোনো সাড়া শব্দ না পেলে সন্দেহ হয়। খবর দেয়া হয় থানা ও ফায়ার স্টেশনে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করেন আরমান মিয়া, ইমাম হোসেন, হৃদয় মিয়া ও মেহেদি হাসানের মরদেহ। ঘটনার পর থেকে পলাতক বাড়ির মালিক আলী মিয়া। ইঞ্জিনিয়ার ছাড়া নতুন করে বিল্ডিং করছে, কোনো ইঞ্জিনিয়ার নাই। এই রুমের নিচে সে টাঙ্কি ফিট করছে এবং অনেক গভীর। মালিক পক্ষের সর্বোচ্চ গাফিলতি আমি মনে করছি, কারণ ঘটনা যেহেতু 1:45 বাজে ঘটছে, তখন সে বিদ্যুৎ লাইনও কাটে নাই এবং তাদেরকে বাঁচানোর জন্য আইনের আশ্রয় এবং ফায়ার সার্ভিসের আশ্রয় কোনো পদক্ষেপই উনি নেন নাই। আমরা এই লোকের ফাঁসি চাই। এই লোকে কেমনে মারলো? ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাস এবং অক্সিজেনের স্বল্পতায় শ্রমিকদের মৃত্যু হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। ওনারা সেফটি ট্যাঙ্কিতে পড়ে পাওয়ার কারণে ওনাদের গ্যাসের কারণে মৃত্যুটা হচ্ছে বলে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে। পিএম করার পরে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিক ধারণা এটা গ্যাসজনিত হতে পারে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয় সদর হাসপাতালে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ আগুন। এসি বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ার কুণ্ডলিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি করে নামতে গিয়ে অক্সিজেন মাস্ক খুলে আইসিইউ রোগীর মৃত্যু হয়েছে। মূল ভবনের 3য় তলায় পোস্ট অপারেটিভ রুমের পাশের স্টোর রুমের আগুনে এসি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন রোগী, স্বজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নিরাপদে সরিয়ে আনা হয় পোস্ট অপারেটিভ ও আইসিইউ রুমে থাকা রোগীদের। এ সময় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অক্সিজেন মাস্ক খুলে মারা যান এক নারী। আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে আহত হন 2 নার্স সহ 4 জন। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটার দ্রুত চালুর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
চট্টগ্রামে রক্তদান করে হাসপাতালে মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলে চোরচক্র। পরে অভিনব কৌশলে 8 মাসের শিশুকে চুরি করে নিয়ে যায়। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে মঙ্গলবার দুপুরে হঠাৎই রক্তের প্রয়োজন হলে স্বেচ্ছায় রক্ত দেয় চোরচক্রের সদস্য হুমাইয়া। পরে ভাত খেতে চান তিনি। মা ঝিনুক আক্তার ভাত আনতে গেলে মিম্পাকে নিয়ে পালিয়ে যায় ওই নারী। পরে 10,000 টাকায় বিক্রি করে দেয়া হয় শিশুটিকে। অভিযোগ পেয়ে 5 ঘন্টা পর রাত 11টার দিকে নগরের পাঠানটুলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চোর চক্রের 3 জনকে আটক করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু সরকার। 2024 সালের 31 ডিসেম্বরের পর অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে পুলিশ। একই সঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে কাঁটা তারের বেড়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু করেছেন নতুন মুখ্যমন্ত্রী। এদিকে নাগরিকত্ব হারানোদের প্রতিবাদে ফের উত্তাল হয়ে ওঠে কলকাতা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের নতুন অভিযান। এদিন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বুধবার থেকেই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন, সিএ আইন অনুযায়ী 7টি সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব সংশোধন আইনের আওতাভুক্ত। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এই রাজ্যে এসেছেন তাদের পুলিশ কোনো রকম হেনস্থা করবে না বা আটক করতেও পারবে না। তবে যারা সিএ অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণই অবৈধ। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। নির্বাচনে জয়ী হওয়ার পর বুধবারই প্রথমবারের মতো সংক্ষিপ্ত উত্তরবঙ্গ সফর শেষে সন্ধ্যায় সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার হাতে 27 কিলোমিটার এলাকার 54 একর জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন। তৃণমূল কংগ্রেসের সরকারের সঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বিএসএফ সীমান্ত রক্ষার প্রশ্নে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারছিল না। রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারী প্রশাসন সিদ্ধান্ত নেয় সব জটিলতা কাটিয়ে দ্রুততার সঙ্গে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। সেটা পারিত হবে স্যার। এদিকে বুধবার নতুন করে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নাগরিকত্বের দাবিতে উত্তাল হয়ে ওঠে শহর কলকাতা। এদিন শিয়ালদা স্টেশন থেকে প্রতিবাদ মিছিলে শামিল হন হাজার হাজার মানুষ। বাংলার জনগণ দলিত, মুসলিম, আদিবাসী 15টা বছর মমতা ব্যানার্জি সরকারের পাশে ছিলেন। মমতা ব্যানার্জি সরকার কেবলমাত্র ভোটার হিসাবে ব্যবহার করেছে। বাংলার মানুষকে আমি ভাবতে বলবো, কাদের প্রতি আপনারা ভরসা করলেন? আইনের সহযোগিতা নেন, নওশাদ সিদ্দিকীর পাশে আসুন, মাথা তুলে বাঁচতে পারবেন। একটা 18 বছরের ভোটার এখানে ভোটার দিয়ে আসছে, বয়স থেকেই সে বাতিল হয়ে গেল না, সে ভোট দিতে পারলো না, তাহলে সরকারটা তো অবৈধ। 27 লক্ষ ভোটার বাদ দিয়েছে, তাদের অবিলম্বে নাম নথিভুক্ত করতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানানোর জন্য এসেছি। 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হয়। এরপর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিতে শুরু করে শুভেন্দু প্রশাসন। বিশেষ করে পশু হত্যা ইস্যু, শব্দ দূষণ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়ে রাজ্যটিতে তুমুল প্রতিবাদ বিক্ষোভও শুরু হয়েছে। এরই মধ্যে অনুপ্রবেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল বিজেপি রাজ্য সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর রোজই খবরের শিরোনাম হচ্ছে রাজ্যটি। দুদিন আগে পার্ক সার্কাসে পশু কোরবানিতে নিষেধাজ্ঞা ও বুলডোজার দিয়ে বস্তি ভাঙার প্রতিবাদ মিছিলে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় 50 জনের বেশি। এর আগে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় শুভেন্দু সরকার। এ নিয়েও দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
মাত্র 2 সপ্তাহের বয়স পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এরই মধ্যে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সব সিদ্ধান্তের কোনোটা নিয়ে আলোচনা, আবার কোনো সিদ্ধান্তে তুমুল সমালোচনাও হচ্ছে। এমনকি রাস্তায় নেমে বিক্ষোভ ভাঙচুরও চালাচ্ছেন প্রতিবাদকারীরা। দুদিন আগে রাজ্যে পশু জবাই ও বুলডোজার চালিয়ে বস্তি ভাঙার প্রতিবাদে পার্ক সার্কাস এলাকায় কয়েকশো মানুষ 7 পয়েন্টে সমবেত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙা হয় পুলিশের গাড়ি, চৌকি এবং আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। স্থানীয়দের অভিযোগ, পুলিশও নির্বিচারে লাঠি চালায়। এতে বাদ পড়েননি স্থানীয় সাধারণ পথচারী থেকে দোকানিরাও। ওই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার প্রায় অর্ধশত মানুষ, যাদের প্রায় সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকে নেই, পুষ্পা ভয় পাবে কেন? এটা পেরিয়ে এসেছিল বার্ধক্যতার কারণে বিভিন্ন ওষুধ ফষুধ কেনার অনেকটা হেল্প হতো। এদিকে পশ্চিমবঙ্গে বহুল আলোচিত তৃণমূল নেতা এক সময় মমতা ব্যানার্জির চেয়েও যাকে আলোচনায় বেশি থাকতে দেখা গেছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল বাড়ির বৈধতা নিয়ে নোটিশ ঝুলিয়েছে কলকাতা পৌরসভা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। রাশিয়া চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক এখন পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বের মডেল হয়ে উঠেছে। আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থানের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান শি জিনপিং। বেইজিংয়ে দুই নেতার রুদ্ধদ্বার বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা সহ 20টির বেশি চুক্তি সই হয়। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ও সাধারণ ক্ষমার আওতায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। অনেকেই রয়েছেন ফেরার প্রক্রিয়ায়। গেল বছর থেকে চালু হওয়া দেশটির অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে অন্তত 49,000 বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। একই সাথে চলতি বছরে এ পর্যন্ত 2,453 জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়া সরকার ঘোষিত বিশেষ সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিজ দেশে ফিরছেন হাজারো অবৈধ প্রবাসী। গেল বছর থেকে শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির অধীনে এ পর্যন্ত 2,57,443 জন বিদেশি নাগরিক নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে 39,481 জন বাংলাদেশি। 112টি দেশের এই তালিকায় নিবন্ধনের দিক থেকে শীর্ষ দেশের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। চলতি বছরের শুরু থেকে 15 মে পর্যন্ত মালয়েশিয়া থেকে মোট 19,700 জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। এই তালিকায় 7,936 জন নাগরিক নিয়ে শীর্ষে ইন্দোনেশিয়া এবং 4,005 জন নিয়ে দ্বিতীয় স্থানে মিয়ানমার। 2,453 জন নাগরিক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এরপরেই রয়েছে ফিলিপিন্স ও থাইল্যান্ড। চলতি বছরের 15 মে পর্যন্ত আমরা দেশ জুড়ে 4,785টি বিশেষ চিরুনি অভিযান চালিয়েছি। প্রায় 70,000 মানুষের কাগজপত্র পরীক্ষা করে 16,681 জন অবৈধ অভিবাসী এবং 737 জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে 20,000-এর বেশি বন্দী স্থায়ী এবং অস্থায়ী ডিপোতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এদিকে অবৈধ অভিবাসীদের এই বিশেষ সাধারণ ক্ষমা ও স্বদেশে প্রত্যাবাসন কর্মসূচির জরিমানা ও ফি বাবদ মালয়েশিয়া সরকারের রাজস্ব তহবিলে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে, যার পরিমাণ প্রায় 128.7 মিলিয়ন রিঙ্গিত। অবৈধ অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে এই কর্মসূচির মেয়াদ 2027 সালের 31 মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ফলে কোনো আইনি জটিলতা ছাড়াই নির্দিষ্ট জরিমানা দিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেও আবারও সাড়া দিয়েছে দুবাইয়ের বিনোদন ও বিনিয়োগ খাত। গত কয়েক মাসের স্থবিরতা কাটিয়ে দুবাইতে অনুষ্ঠিত হলো জমকালো গালা নাইট আন্তর্জাতিক রিয়েল এস্টেট এক্সিবিশন। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সহ এশিয়ার প্রায় 2 ডজন শিল্পী অংশ নেন এই আয়োজনে। শিবলি আল সাদিকের রিপোর্ট।
উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেও দুবাইয়ে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য গালা নাইট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট এক্সিবিশন। আয়োজকদের মতে দুবাইয়ের আবাসন খাতকে আরও গতিশীল ও বিনিয়োগ বান্ধব করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নিরাপদ, সুশৃঙ্খল বিনিয়োগ, সমৃদ্ধ ও বিনোদনে ভরপুর দুবাই গড়ে তোলা। এতে শত শত বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসী পরিবার ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক অংশগ্রহণ করেন। এইরকম কিছু কিছু প্রোগ্রাম করলে কি হবে, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে প্রবাসীদের মধ্যে, এবং ওই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটাই প্রবাসীদের কাজে আসবে তার কাজের মাধ্যমে। প্রোগ্রামের মধ্য দিয়ে যে আমরা যারা বাংলাদেশে আছি আমরা সবাই কিন্তু এখন ঐক্যবদ্ধ হতে পারবো, বা কিভাবে ব্যবসায়ী পরিস্থিতি সামাল দেব, কিভাবে আমরা ইনভেস্ট করব। গালা নাইটে মঞ্চ মাতান বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে অংশ নেন ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের একাধিক শিল্পী। এছাড়াও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। আয়োজকরা জানান এই আয়োজনের মাধ্যমে তারা প্রত্যাশিত সাড়া পেয়েছেন। শিল্প এবং সংস্কৃতি এমন একটা জিনিস, সেটা আসলে সবসময় দেশ এবং দেশের মানুষকে একত্রিত করে। যথেষ্ট পরিমাণে ক্লোজিং হয়েছে, আমাদের টার্গেট ফিল আপ হয়েছে। আমরা যে এক্সপেকটেশন নিয়ে আসছিলাম সেই এক্সপেকটেশন সাড়া পেয়েছি। আমরা মানুষ আরো বেশি সাড়া পাবো আগামীতে। অনুষ্ঠানে দুবাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের উদ্দেশ্যে দেশটির আইন কানুন মেনে চলা এবং অপরাধ প্রবণতা কমিয়ে দেশটিকে সুন্দর, সুশৃঙ্খল, সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সচেতনতামূলক বক্তব্য দেন। এই অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে এন্টারটেইনমেন্ট পার্সোনালিটি অব দ্য ইয়ার সম্মাননায় ভূষিত করা হয়। সংশ্লিষ্টদের মতে উপসাগরীয় অঞ্চলের সংকটময় মুহূর্তে এই ধরনের আয়োজন স্থানীয় নাগরিকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দুবাইয়ের বিনিয়োগ খাতে চাঙ্গা ভাব ফিরে আসবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ফর্ম নিয়েছেন ২৬ জন। সভাপতি তামিম ইকবাল সহ বর্তমান বোর্ডের অনেকেই তুলেছেন নমিনেশন পেপার। আবারও স্বচ্ছ ও বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে অ্যাডহক কমিটি। সকাল থেকে সিলেট টেস্টে চোখ ছিল ক্রিকেট সংশ্লিষ্ট সবার। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে তাই যেন সব আনুষ্ঠানিকতা সারা হলো নীরবেই। ক্রিকেট বোর্ডের সামনে গণমাধ্যম কর্মীদের অবস্থান। প্রথম দিন কে কে নিলেন মনোনয়নপত্র সেটাই জানার চেষ্টা। সারাদিনে ৩ ক্যাটাগরি থেকে নমিনেশন পেপার নিয়েছেন মোট ২৬ জন। সভাপতি তামিম ইকবাল সহ সংগ্রহ করেছেন অ্যাডহক কমিটির অনেকে। ক্লাব ক্যাটাগরি থেকে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম। ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সাইদ ইব্রাহিম আহমেদ, এক্সিউম ক্রিকেটার্সের ইশরাফিল খসরু, আবাহনীর ফাহিম সিনহা, গাজী গ্রুপ ক্রিকেটার্সের রফিকুল ইসলাম বাবু, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকরা এরই মধ্যে কিনেছেন নমিনেশন ফর্ম। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাইদ বিন জামান, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান নিয়েছেন ফর্ম। ক্যাটাগরি ৩ থেকে তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও। ক্লাব ক্যাটাগরিতে বিতরণ হয়েছে ১২টি। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। অলরেডি নমিনেশন পেপার আপনি উঠিয়েছি, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যে বিসিবিতে আসে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে অনুষ্ঠিত সবশেষ নির্বাচনে বিতর্কের শেষ ছিল না। এবার বিতর্কমুক্ত ইলেকশনের আশ্বাস দিয়েছে অ্যাডহক কমিটি। এখন পর্যন্ত আমরা যেভাবে যে সিস্টেমে গিয়েছি সবকিছু ফেয়ারলি সুন্দরভাবেই হচ্ছে সবকিছু। তো আশা করছি ৭ তারিখে নির্বাচনে সুন্দরভাবে হবে। ২ দিন বিতরণের পর শুক্রবার পর্যন্ত সুযোগ থাকবে মনোনয়নপত্র দাখিলের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভ্যাকসিন সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করে ইউনিসেফ। টিকাদান ব্যাহত হওয়ার কারণে ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। ২৪ ঘন্টায় ঝরল আরও ৬ শিশুর প্রাণ। ১ বছরে ধর্ষণ বেড়েছে ২৭%। পল্লবীতে শিশু হত্যার দায় স্বীকার করে মূল অভিযুক্ত রানার জবানবন্দি। বনশ্রীতে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।
এবং সস্তা জনপ্রিয়তা নয়, পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। গাজীপুরে প্রধানমন্ত্রী সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার প্রত্যাশা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।